নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। প্রকাশ করলেন ২৬-এর ভোটের ইস্তেহার। ৯টি আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন বেলডাঙ্গার সভা থেকে। হুমায়ুনের দলে একাধিক হুমায়ুনকে দেওয়া হয়েছে টিকিট। হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। সোমবার বেলডাঙ্গার সভা থেকে নতুন দল ঘোষণা করলেন। নাম জনতা উন্নয়ন পার্টি। চেয়ারম্যান হুমায়ুন নিজে। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে নতুন দল ঘোষণার পাশাপাশি ভোটের ইশতেহারও প্রকাশ করে দিলেন হুমায়ুন কবির। দল ঘোষণা, ইশতেহার প্রকাশ, ৯ আসনে প্রার্থী ঘোষণা, কিছুই বাদ গেল না। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির নিজে। ভগবানগোলা থেকে প্রার্থী আরেক হুমায়ুন কবির, যিনি ব্যবসায়ী। রানীনগর আসনে প্রার্থী এক চিকিৎসক, তাঁর নামও হুমায়ুন কবির। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি গ্রামীণ খড়গপুরের প্রার্থী, আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি। ৫৪ মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি মনীষা পান্ডে। ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এ মাসের শুরুতেই তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সেই হুমায়ুনের এবার নতুন দল ঘোষণা। ২০২১ থেকে রাজ্যের শাসক দল উন্নয়ন নামক শব্দের প্রতি জোর দিয়ে যে কোনো নির্বাচনে লড়াই করতে চায়। হুমায়ুন কবিরের দল তার নিজের নামের ক্ষেত্রে উন্নয়ন শব্দকে জুড়ে দিয়ে কার্যত রাজ্যের শাসক দলকেই ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তিনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বা দলের যে কমিটি ঘোষণা করলেন, সেখানেও সংখ্যালঘু মুখের বাইরে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুখেদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষভাবে কিভাবে এই দল কাজ করবে সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, মুর্শিদাবাদ। নতুন দল ঘোষণা করেই তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক যতটা গর্জালেন ততটা কি বসাতে পারবেন? তিনি কি পারবেন ২৬-এর ভোটে প্রভাব ফেলতে? এই নিয়ে গরম বাংলার রাজনীতি। বিজেপি হয়তো ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে এই হুঙ্কার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য রাজনীতির সবথেকে শক্তিশালী দুই শিবিরকে। প্রথমে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, তারপর নতুন দল ঘোষণা। হুমায়ুন কবির কি পারবেন বাংলার ২২ গজে রান তুলতে? তিনি কি আদৌ পারবেন মুসলিম ভোটে ভাগ বসাতে? জল মাপছে সব পক্ষই। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন। মুর্শিদাবাদে ২২টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। ও
তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবার আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আরেকটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। হুমায়ুনকে ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব। পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোট, 40%-এর বেশি মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা 74। এই আসনগুলিতে মুসলিম ভোটই হার জিতের অঙ্ক ঠিক করে দেয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 74টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 71টিতে, বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 2টি, আইএসএফ পেয়েছিল 1টি আসন। এ রাজ্যে এমন 146টি বিধানসভা আসন রয়েছে যেখানে 25%-এর বেশি মুসলিম ভোটার। গত বিধানসভা ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 131টিতে, বিজেপি পেয়েছিল 14টি, আইএসএফ পেয়েছিল 1টি। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে। কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা শাসন বিকাশ দেব। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ার পাত্রসাগরে নেতার বাড়িতে হামলাকারীদের দেখেই দৌড় বিজেপি নেতাকে না পেয়ে দাদাকে মার বাড়িতে ভাঙচুর। নেতার বাড়িতে কেন হামলা চালানো হলো, কারাই বা হামলা চালালো, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আর বিস্তারিত বলবে দেবব্রত। একদমই দেখো, পাত্রসাগর থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুরের এই ঘটনা, যেমনটাই অভিযোগ, বিজেপি নেতাকে না পেয়ে তার দাদাকে মারধর করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। যেটা অভিযোগ, সম্প্রতি সময়ে কিছুদিন আগেই একটি গাড়ির ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরে সেই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় অশান্তির সৃষ্টি হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে, সেই রোষ গিয়ে পড়ে বিজেপি নেতাদের উপর, এমনটাই কিন্তু অভিযোগ। যে কারণে গতকাল বিকেলে যেটা অভিযোগ, স্থানীয় তৃণমূল এক নেতার মদতে ওই বিজেপি অর্থাৎ এলাকার বিজেপির যে বুথ সভাপতি রয়েছে তার বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দেখে ওই বিজেপি নেতা প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যায়, কোন রকমে তার প্রাণ বাঁচায় সেখান থেকে। সেখানে নেতাকে না পেয়ে তার বাড়িতে যে তার দাদাকে পেয়ে তার দাদাকে বেধড়ক মারধর করা হয়, তার হাত ভেঙে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর করা হয়। আহত ওই বিজেপি নেতার দাদাকে ভর্তি করা হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে দেখতে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। পাশাপাশি তৃণমূলের অভিযোগ যে স্থানীয় যে তাদের প্রাক্তন সদস্য রয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের সদস্যকে অর্থাৎ লক্ষ্মী বাউরি যে রয়েছে তার বাড়িতে হামলা চালায় বিজেপি, এমনটাই অভিযোগ করে কিন্তু তৃণমূল। ধন্যবাদ। তাপস বাড়ির নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে, আমার ঘর দুয়ার সব ভাঙচুর করে, আমার ঘর ঢুকে আমার দুটো পাকে হাড় ভেঙে দেয়, নাকের হাড় ভেঙে যায়, এমনকি আমার মাকে ঠেলে ফেলে দেয়। কারণ আমার ভাই বিজেপির বুথ সভাপতি, বিজেপি পার্টিটা করা চলবে না, এইটাই হচ্ছে তাদের নির্দেশ। সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তারা স্থানীয় বিজেপি লিডার যে কয়েকদিন আগেও দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে তার অভিযোগ দেওয়া হয়েছে। বিজেপির দল এটাকে ঢাকতে এই উৎসাহ এবং মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। যা ঘটনা শুনছি তার সর্বব্যাপী মিথ্যা, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে লক্ষ্মীর বিদাসের উপর হামলা হয়েছে, তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁর সমাধির পাশেই সমাধিস্থ করা হয়েছে ভারত বিদ্বেষী নেতা ওসমান হাদিকে। এরকম কেন করা হলো? এ তো কবির অপমান, নিন্দায় সরব নজরুলের পরিবার। সাম্যবাদী কবি, সাম্প্রদায়িকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার কবিতা গানে বারবার শোনা গিয়েছে মানবতার কথা, বিদ্বেষ নয় ভালোবাসার কথা। কাজী নজরুল ইসলাম।
1899 সালের 24শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে কবির জন্ম। 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সমাধি দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় কবি নজরুল, তার সমাধির পাশেই শনিবার সমাধিস্থ করা হয় ছাত্রনেতা ওসমান হাদিকে, যিনি ভারত বিদ্বেষী বলে পরিচিত। কয়েকজন বিশিষ্ট কবি এবং কাজী নজরুল ইসলাম ওখানে ছিলেন, তারপরে আর কারো কবর ওখানে হবে না এটাই আমরা জানতাম। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেটা দেখে খুব মর্মাহত, এবং মানে সে কাজী নজরুল ইসলামের যে গুরুত্ব, হ্যাঁ, সেই গুরুত্বহীন হয়ে পড়ছে আমার মনে হচ্ছে। খুব ভাবার সময় চলে এসছে যে আদৌ কি সেই কবরটাও কি নিরাপদে থাকবে। ভারত বিদ্বেষী বলে পরিচিত ওসমান হাদি, হাসিনা বিরোধী ওই নেতা 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়। ইউনুস সরকারের উদ্যোগে সিঙ্গাপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 18ই ডিসেম্বর রাতে হাদির মৃত্যু হয়। এরপরেই বাংলাদেশ উত্তাল। একাধিক সরকারি অফিস, বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। ভারতীয় দূতাবাস ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসেও হামলা চালানো হয়। সেদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসেও ভাঙচুর চালানো হয়। দেওয়া হয় আগুন, পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় হিন্দু যুবক দীপু দাসকে। কট্টরপন্থীদের দাপাদাপিতে তছনছ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি কেন্দ্র, ছায়ানট ভবন ও উদীচীর অফিস। এই সরকার আসার পর আমার মনে হয় কোথাও একটা জায়গায় ঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না, একটা অপমান করার চেষ্টা চলছে আর কি। হাদিকে যে দেওয়া হয়েছে কবর, এটা আমরা চুরুলিয়া গ্রামবাসীর পক্ষে প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। তিনি সাম্যবাদের কবি, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, এবং ইনা যে হাদিকে যে কবর দেওয়া হয়েছে, এটা আমরা চুরুলিয়াবাসীর পক্ষে আমরা খুব মর্মাহত এবং আমরা খুব দুঃখ প্রকাশ করছি। এটা উচিত নয়। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। কবিতায় গানে তিনি সবসময় শুনিয়েছেন সম্প্রীতির সুর। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার গান আগুন জ্বালাত, বিদ্রোহের আগুন। সেই কবির সমাধির পাশেই ভারত বিদ্বেষী নেতার সমাধি, যার নিন্দায় সরব কবির পরিবার। পশ্চিম বর্ধমান থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। হাদি খুনে বেকায়দায় ইউনুস, দোষীদের চিহ্নিত না করে ভোট নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নেতাদের। বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ দেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি। আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই। কি অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে। এইটা না জানাইয়া তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এইটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে বাংলাদেশে ফের গুলিবিদ্ধ যুবনেতা। খুলনায় গুলিবিদ্ধ মোতালেব শিকদার। খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার মাথায় গুলি লাগে এনসিপির যুবনেতার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। আমরা কাছ থেকে দেখাতে পাচ্ছি না তার মাথায় যে গুলি করা হয়েছে। দর্শক আপনারা কিন্তু দূর থেকে দেখাচ্ছেন। বাংলাদেশের নৃশংস হত্যা হিন্দু দীপু দাসের। নিহত দীপুর পরিবারের সঙ্গে কথা শেখ হাসিনার। নৃশংস হত্যার নিন্দা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। দীপু দাসের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস। বিয়ে করছে ছেলেটা মাইরে দিছে, ছেলেটা আমার চাকরি করতেছি। আমি হাসিনার কথা শুনতেছি, বলেন। 18 তারিখে বৃহস্পতিবার রাত্রে তারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির নামে কি বলে বলছে, কিন্তু ম্যাডাম এটার কোনো এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্য নাই, এই কথার কোনো প্রমাণ নাই। আমার বাইরে মিথ্যা অপবাদ দিয়ে ম্যাডাম আমার বাইরে এইভাবে মারছে, নির্মম ভাবে মারছে। একটা পশুর এমন মানুষ এইভাবে মারে না ম্যাডাম, যে পরিমাণ মারছে। জি ম্যাডাম, এই যে দীপুর বাবা, আদাব, আমি দীপুর বাবা, জানি আপনি খুব কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, আর কেমন থাকবো। আজকে আপনি নাই, আমার এই
উপজাতি হিন্দু সমাজের উপরে অন্যায় অত্যাচার করতেছে, জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি একটা সুস্থ বিচার চাই। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে। এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো, কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। এর বিচার হবে, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। একটি ছেলে ছিল, তার উপরে আমার সংসারটা নির্ভর করছে। এখন আমি কি করবো? আপনার যা লাগে আমরা পাশে আছি, যা লাগে আমরা করবো, চিন্তা করুন না। আর দীপুর খুনিতে শাস্তি চান প্রতিবেশীরাও। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো। কি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি, সব আমার শিক্ষা আছে। আর ধর্ম কি কি কিবা কিবা সব আমার শিক্ষা আছে। কাকি মাঝে মাঝে আমার তরকারি খাইছে, ভাত খাইছে, এরা কিন্তু আগে কষ্ট করছি না। কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না না না, এটাকে আপনি বিশ্বাস করেন? না, আমার বিশ্বাস হয় না। হন ডাহাসর হি কি করছে না করছে এটা তো আর জানি না। গ্রামও কিন্তু এরকম ছেলেই না। তাহলে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, এটা তো আমরা তো স্যার আমরা তো আর হি ডাহার হয়েছে, এটা তো আর গ্রাম না। হি হ্যাঁ কইছে না না কইছে এটা তো আর আমরা জানি না, কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না। এই ছেলে যে ছেলে হিসাবে অনেক বলো, আমরা তো 2 দিন ধরে এখন তো ঘুমাই না। তার আবার যদি সে কথা কয়েও থাকতো, তারা আইনের আশ্রয় দিত, তারা শাস্তি দিত, তারা একেবারে নির্হত্যা ভাবে করাটা ঠিক হয়েছে। আপনি কি চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচারক? ও কেল্লা কথা তে এটা কি দেখো, আজ মুসার বুক বালি করছে, আরেকদিন মুসলমানের আরেকটা লেখা করে আলবো। বিরাট কষ্ট হয়েছে, আমরা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ছেলেটা তো খুব ভালো ছেলে ছিল না? খুব ভালো। আমার মেয়েটারে 1 মাস বড় ভাই বেশি হয়েছে বাসা, কোনোদিনও দেখছি না খারাপ ব্যবহার আছে আমার মেয়েটার। ও কোন পর্যন্ত পড়াশোনা করছে? বিএ পাস। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। পশ্চিমী ঝঞ্ঝায় আজ আর কাল রাজ্যে কুয়াশার দাপট থাকছে। ঘন কুয়াশায় ভোরের দিকে 300 মিটারে নেমেছে দৃশ্যমানতা। বৃহস্পতিবার থেকে কমবে কুয়াশার দাপট। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাবো রওনাকের কাছে। রওনাক, বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বড়দিন, না সেই দিন ঠান্ডা কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো একেবারেই আগামী পরশু অর্থাৎ বড়দিনের পর থেকে কিন্তু পারদ কমবে, 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই শহর কলকাতা এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। ভোরবেলায় প্রায় 300 মিটারে নেমে এসেছিল দৃশ্যমানতা। এবং শুধু দক্ষিণবঙ্গে নয়, যেহেতু উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকবে। 25 তারিখের পর থেকে এই কুয়াশার দাপট কমবে এবং পারদ পতনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা বাড়লে আবহাওয়া শুষ্ক হবে, কুয়াশার দাপট কমবে এবং কোনো জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। এবং উত্তরবঙ্গের মালদার তাপমাত্রা ইতিমধ্যে 12 ডিগ্রি। একেবারে উত্তরবঙ্গের দিকে যেমনটা রওনাক বলছে, উত্তরবঙ্গের সব জেলাতে কুয়াশার দাপট রয়েছে। সকাল থেকে কি ছবি উত্তরবঙ্গে জানবো, পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি অবস্থা সকাল থেকে উত্তরবঙ্গের? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ। পাহাড় সমতল সর্বত্র কিন্তু ঘন কুয়াশার চাদর, দৃশ্যমানতা অনেকটা কম। তাপমাত্রা কিন্তু খানিকটা নামলো। পাহাড় জুড়ে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা আর 7 ডিগ্রিতে নেমেছে, অন্যদিকে কালিম্পং এর 9 ডিগ্রির আশপাশে রয়েছে। সমতলের অন্য জেলাগুলিতে কিন্তু 11 থেকে 12 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং গতকাল রাত্রে কিন্তু কুয়াশার দাপট দেখা যাচ্ছে। একদিকে যেমন কুয়াশার দাপট, অন্যদিকে উত্তরে হওয়া, তার দিকেই কিন্তু বেশ ঠান্ডায় কাটছে গোটা উত্তরবঙ্গ। ধন্যবাদ।